তো এখন চলেছি লাটাগুড়ি থেকে চালসার উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে লাটাগুড়ির সেই নবনির্মিত ফ্লাইওভার, যা কিছুদিন আগেই জনসাধারণ এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারটি তৈরি করার জন্য প্রচুর গাছ কাটা পড়ে, বিষয়টি খুবই দুঃখজনক। লাটাগুড়ি ফ্লাইওভার পার করে আমি প্রবেশ করলাম গরুমারা জঙ্গলের মধ্যে। রাস্তার দুপাশেই ঘন জঙ্গল। রাস্তার বাঁদিকে দেখা যাচ্ছে নেওরা জঙ্গল ক্যাম্পের প্রবেশদ্বার। সামনে দেখা যাচ্ছে এলিফ্যান্ট করিডোর। এদিক দিয়েই হাতি এবং বিভিন্ন জীবজন্তু পার হয়। সামনেই পড়বে গরুমারা জঙ্গলের মহাকাল মন্দিরটি। চলে এলাম লাটাগুড়ি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে গরুমারা জঙ্গলের যে মহাকাল মন্দির রয়েছে, ওই মহাকাল মন্দিরে এই মহাকাল মন্দিরে প্রণাম জানিয়ে এবং মহাকাল বাবার আশীর্বাদ নিয়ে আজকের যাত্রা আমি শুরু করব। এখান থেকে মূর্তির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। মহাকাল মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট একটি নদী, যা এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। মহাকাল মন্দিরে প্রণাম জানিয়ে আমি চলে এলাম গরুমারা জঙ্গলের প্রবেশদ্বারের সামনে। সামনে যে গেটটি দেখা যাচ্ছে, এটিই হলো গরুমারা জঙ্গলের প্রবেশদ্বার। এই গেটটি দিয়েই পর্যটকরা জিপসি নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গল পার করে আমি চলেছি মূর্তির উদ্দেশ্যে। আমার ডান দিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে চা শ্রমিক, যারা চা বাগানে পাতা তোলার জন্য যাচ্ছে। এরকম দৃশ্য একমাত্র ডুয়ার্সেই লক্ষ্য করা যায়। চলে এলাম মূর্তিতে। সামনে দেখা যাচ্ছে নো এন্ট্রি বোর্ড। যেহেতু মূর্তি নদীর উপরে পুরনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটি বন্ধ করা আছে। তাই বাঁদিকে রাস্তা ধরে আমি চলে এলাম মূর্তি নদীর ভিউ পয়েন্টের দিকে। এটি হলো মূর্তি নদী। আই লাভ মূর্তি। লাটাগুড়ি থেকে মূর্তির দূরত্ব প্রায় 17 কিলোমিটার। নদীর ওই পারে দেখা যাচ্ছে গরুমারা জঙ্গল। মাঝে মাঝেই ওই জঙ্গল থেকে হাতি, বাইসন, গন্ডারের মতন জীবজন্তু জল খেতে এই মূর্তি নদীতে চলে আসে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই দেখা যায় পাহাড়। মূর্তি ডুয়ার্সের খুব সুন্দর একটি জায়গা। মূর্তি নদীর পাড়েই রয়েছে বেশ কতগুলি বসার জায়গা। এখানে বসে বসেই আপনি মূর্তি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখান থেকে মূর্তির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। মূর্তিতে রয়েছে বেশ কতগুলি রিসর্ট। 1200 থেকে শুরু করে এসি, নন এসি বিভিন্ন ধরনের ঘর আপনি পেয়ে যাবেন। এছাড়া যদি মন চায় তাঁবুতে থাকবো, তো মূর্তি নদীর ঠিক পাশেই এই রকম তাঁবু রয়েছে, যার মধ্যে আপনি রাত্রি যাপন করতে পারবেন। মূর্তির পর আমি বেরিয়ে পড়লাম ঝালংয়ের উদ্দেশ্যে। সামনে পড়বে খুনিয়া মোড়। এই সেই খুনিয়া মোড়, যার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। বন্য জীবজন্তুর আনাগোনা এখানে প্রায় লেগেই থাকে। খুনিয়া মোড় থেকে বাঁদিকের রাস্তাটি চলে যাবে ঝালং বিন্দু এবং সোজা চলে যাবে আলিপুরদুয়ার, কুচবিহার, আসাম। এবং ডান দিকের রাস্তাটি চলে যাবে জঙ্গলের মধ্যে দিয়ে মূর্তি হয়ে লাটাগুড়ি। যেহেতু মূর্তি ব্রিজের কাজ হচ্ছে, তার জন্য জঙ্গলের রাস্তাটি বর্তমানে বন্ধ করা রয়েছে। আলিপুরদুয়ারের দূরত্ব এখান থেকে প্রায় 100 কিলোমিটার। যেহেতু আমি আজকে যাব জলঢাকা হয়ে বিন্দু, ওর জন্য বাঁদিকের রাস্তাটি নিয়ে নিলাম। এখান থেকে ঝালংয়ের দূরত্ব 24 কিলোমিটার আর বিন্দুর দূরত্ব 33 কিলোমিটার। কুমানি 12 এবং জলঢাকা এখান থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলেছি এখন আমি চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে। সামনে যে রেলগেট দেখা যাচ্ছে, এই রেলগেটটির নাম হলো চাপড়ামারি রেলগেট। জঙ্গলের মধ্যে সুন্দর একটি রেলগেট। অনেক সময় হাতি, বাইসন, ময়ূর প্রভৃতি জীবজন্তু এই রেলগেট থেকেই লক্ষ্য করা যায়। এই লাইন দিয়েই আমাদের দেশের সবথেকে লং রুটের ট্রেন অর্থাৎ বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাতায়াত করে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে এই রেলগেটটি বর্তমানে একটি ভিউ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। চাপড়ামারি রেলগেট পার করার পর আমি এগিয়ে চলেছি চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে। সামনেই পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির প্রবেশদ্বার।
রাস্তাটির বাঁদিকে দেখা যাচ্ছে চাপড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির প্রবেশদ্বার। লাটাগুড়ি থেকে টিকিট কাটার পর একজন গাইড এবং জিপসি নিয়ে এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আপনি প্রবেশ করতে পারবেন। যাই হোক, আজকে হয়তো আমার ভাগ্যটা খুবই ভালো, কেননা আমি আজকে চাপড়ামারি জঙ্গলের মধ্যে একটি বাইসন দেখতে পেলাম। বাইসন দেখার পর আস্তে আস্তে আমি চলেছি কুমারী মোড়ের উদ্দেশ্যে। এটি হলো কুমারী মোড়, যেখান থেকে দুটি রাস্তা বিভক্ত হয়ে যাবে। ডান দিকে রাস্তাটি চলে যাবে ঝালং, বিন্দু, জলঢাকা। বিন্দু এখান থেকে 21 কিলোমিটার দূরে, ঝালং 12 কিলোমিটার এবং জলঢাকা এখান থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। আর বাদিকে রাস্তাটি চলে যাবে সামসিং, লালিগুড়াস, মেটিলি। মেটিলি এখান থেকে মাত্র 11 কিলোমিটার, লালিগুড়াস 9 কিলোমিটার এবং সামসিং এখান থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। কুমারী মোড় থেকে ডান দিকের রাস্তাটি নিয়ে নিলাম। এই রাস্তাটিতে অসংখ্য ছোট ছোট জলধারা এবং জলধারার উপরে এই রকম ব্রিজ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লোহার ব্রিজ। ওই লোহার ব্রিজ পার করে আমি চলেছি বিন্দুর উদ্দেশ্যে। আর নিচ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি জলধারা, যা কিছু দূর গিয়েই জলঢাকা নদীর সাথে মিলিত হবে। বেশ কয়েক কিলোমিটার আসার পর আমি চলে এলাম গরিবাসে। এই গরিবাস থেকে দুটি রাস্তা দুই দিকে বিভক্ত হয়ে যায়। ডান দিকে চলে যাবে ঝালং বিন্দু এবং বাঁদিকে রাস্তাটি চলে যাবে দেলগাঁও, রঙ্গ প্রভৃতি জায়গায়। যেহেতু প্রথমে দেলগাঁও ভিউ পয়েন্ট দেখতে যাব, তাই বাঁদিকের রাস্তাটি নিয়ে নিলাম। তো চলে এলাম দেলগাঁও ভিউ পয়েন্টের ঠিক সামনে। এখানে দেখা যাচ্ছে একটি টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে দেলগাঁও ভিউ পয়েন্টে। তো এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কাটার পর আমি প্রবেশ করলাম দেলগাঁও ভিউ পয়েন্টে। দেলগাঁও ভিউ পয়েন্ট প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন বেশ কতগুলি সিনকোনা রিসোর্ট, যা বর্তমানে বন্ধ রয়েছে। ভিউ পয়েন্টে প্রবেশ করার পরেই একটি গোল সাদা রঙের ঘর দেখতে পাবেন। এখানে বাইক পার্কিং করে আস্তে আস্তে পায়ে হেঁটে আমি চললাম ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে নিচে জলঢাকা নদী এবং ওই পারে ভুটানের পাহাড়ের খুব সুন্দর একটি দৃশ্য লক্ষ্য করা যায়। সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদী। এই জলঢাকা নদী দুটি দেশকে অর্থাৎ ভারত এবং ভুটানকে বিভক্ত করেছে। অর্থাৎ এই জলঢাকা নদী হলো ভারত এবং ভুটানের সীমারেখা। আর জলঢাকা নদীর ঠিক পাড়েই রয়েছে ঝালং শহরটি। আর এখান থেকে হালংয়ের কার্গিল মোড় এবং ঝালং নদীর উপরে যে বৃষ্টি রয়েছে তা খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। এখান থেকেই লক্ষ্য করা যায় সেই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা জলঢাকা নদীর তীরে অবস্থিত। ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই এই ভিউ পয়েন্টটিকে আপনার লিস্টে রাখবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জায়গাটি হলো ভারত। আর নিচে জলঢাকা নদী এবং জলঢাকা নদীর ওই পারে যে পাহাড় দেখা যাচ্ছে ওটি হলো ভুটানের পাহাড়। দেলগাঁও ভিউ পয়েন্টের পর আমি চলে এলাম গরিবাস ভিউ পয়েন্টে। সামনে দেখা যাচ্ছে অমিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যা গরিবাস ভিউ পয়েন্টে অবস্থিত। এখানে আপনি চা, কফি, মোমো, চাউমিন, ভাত, রুটি, মাছ, মাংস থেকে শুরু করে সমস্ত ধরনের খাবারই পাবেন। ঠিক এখান থেকেই ওই দলগাঁও ভিউ পয়েন্টের মতো নিচে ঝালং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জলঢাকা নদী এবং জলঢাকা নদীর ওই পারে ভুটান পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। এই গরিবাস ভিউ পয়েন্ট থেকে লক্ষ্য করা যায় নিচে ঝালং শহরটিকে এবং ঝালংয়ের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঠিক পাশেই বয়ে চলেছে জলঢাকা নদী। আর জলঢাকা নদীর ওই পারে দেখা যাচ্ছে ভুটান পাহাড়। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আপনি এখানে এলে পাবেন। গরিবাস ভিউ পয়েন্টের পর আমি চলেছি ঝালং এবং জলঢাকা নদীর দিকে। নিচে যে নদীটি দেখা যাচ্ছে এটি হলো ঝালং নদী। এই ঝালং নদী কিছুটা দূরে গিয়েই জলঢাকা নদীর সাথে মিলিত হবে।
জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এই জল বয়ে চলেছে। সামনে ওই দেখা যাচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা জলঢাকা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঝালংয়ের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঠিক পাশ দিয়ে এই রাস্তাটি চলে যাবে জলঢাকা নদীর দিকে। তো চলে এলাম জলঢাকা নদীতে। সামনে দেখা যাচ্ছে আমার খুব কাছেই বয়ে চলেছে জলঢাকা নদী। এখানে রয়েছে বেশ কতগুলি রিসর্ট। সামনে যে রিসর্টটি দেখা যাচ্ছে তা বর্তমানে বন্ধ রয়েছে। শীতকালে প্রচুর লোক এই জায়গাটিতে পিকনিকে আসে। বর্তমানে বর্ষাকাল বলে এবং পাহাড়ে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তার জন্য দেখা যাচ্ছে জলঢাকা নদীতে প্রচুর জল। শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে তুলনামূলকভাবে এই নদীতে জল অনেকটাই কম থাকে। ঝালং এবং জলঢাকার পর আমি এগিয়ে চলেছি বিন্দুর দিকে। যেহেতু বর্ষাকাল, তাই বিন্দু যাওয়ার সময় আপনি রাস্তায় প্রচুর ঝর্ণা দেখতে পাবেন, আর রাস্তার উপর দিয়ে এই রকমভাবে জল বয়ে যেতে দেখবেন। বিন্দু যাওয়ার পথে বিন্দু থেকে 3 কিলোমিটার আগে আমি দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটি গড়ে উঠেছে একটি বড় পাথরকে কেন্দ্র করে। জায়গাটির নাম হলো অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। সামনে দেখা যাচ্ছে একটি বড় পাথর এবং পাথরের নিচ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট জলধারা। এই পাথরটি দেখতে অনেকটা আপেলের মতো। পাথরের নিচটা ভাঙা। আপেলের নিচ থেকে এক কামড় খেয়ে রাখলে যেরকম হয় ঠিক সেই রকমই দেখতে। যেহেতু পাথরটি অনেকটা আপেলের মতন দেখতে, এর জন্য এর নাম দেওয়া হয়েছে অ্যাপেল স্টোন। এই অ্যাপেল স্টোনের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি পাহাড়ি নদী, যা কিছুটা গিয়েই জলঢাকা নদীর সাথে মিলিত হবে। অ্যাপেল স্টোনের ঠিক পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, যার নাম হোটেল অ্যাপেল স্টোন। এই পাথরের নামেই এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে। এখান থেকে বিন্দু যাওয়ার পথে আর কোনো হোটেল বা রেস্টুরেন্ট না থাকার জন্য অনেকেই এই জায়গাটিতে খাবারের অর্ডার দিয়ে যায় এবং বিন্দু ব্যারেজ ঘোরার পর এই জায়গাটিতে খাওয়া দাওয়া করে। অ্যাপেল স্টোনের দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার, খুনিয়ামোড় থেকে 29 কিলোমিটার, ঝালং থেকে 6 কিলোমিটার এবং বিন্দু এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলে এলাম পশ্চিমবঙ্গের শেষ গ্রাম অর্থাৎ বিন্দুতে। সামনে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ। এই ব্যারেজের 5টি লক গেট রয়েছে। আমাদের দেশে যত পুরনো লক গেট রয়েছে, তার মধ্যে এই লক গেটটি অন্যতম। এটি ইংরেজদের আমলে তৈরি করা। সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদী বয়ে চলেছে, আর জলঢাকা নদীর ওই পারে যে পাহাড় দেখা যাচ্ছে ওটি হলো ভুটানের পাহাড়। এই জলঢাকা নদীর ওই পারে ভুটান আর এই পারে হলো ভারত। অর্থাৎ এই জলঢাকা নদী দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে। নর্থ বেঙ্গল বা ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বিন্দুর দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় 103 কিলোমিটার, খুনিয়ামোড় থেকে 33 কিলোমিটার এবং ঝালং থেকে মাত্র 9 কিলোমিটার। এখানে এলে কতগুলি অস্থায়ী দোকানপাট দেখতে পাবেন এবং এখানে একটি জিনিস খুবই বিখ্যাত, তা হলো ভুটানি চকলেট। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে এই জলঢাকা নদী। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এখানে আপনি শেয়ার করা গাড়িতে অথবা রিজার্ভ করা গাড়িতেও আসতে পারবেন এবং সারাদিনে 2 থেকে 3টি বাস এই বিন্দুতে আসে। সারা বছরই বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই বাঁধটি দেখতে আসে। আগে তো পায়ে হেঁটে ওই ব্রিজের উপর দিয়েই ভুটানে যাওয়া যেত, কিন্তু বর্তমানে আর যেতে দেওয়া হয় না। সামনে দেখা যাচ্ছে 2টি রশি দিয়ে ব্যারিকেডের মতন করা আছে। পর্যটকরা যাতে এই রশি পার করে নদীতে যেন না যায়, তার জন্য রশি দিয়ে আটকানো হয়েছে। যে কোনো মুহূর্তে জলঢাকা নদীতে জল বেড়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিন্দু এলে এই রকম অস্থায়ী দোকানপাট প্রচুর দেখতে পাবেন। এখানে ভুটানের চকলেট পাওয়া যায়।